কাল থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির হাট। গরু আসতে শুরু করেছে গাবতলী হাটে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বিপরীতমুখী প্রতিক্রিয়া। গরু হাটে কম। বিগত দিনে গরুর দাম যেরকম ছিল তার চেয়ে এই বছর একটু গরুর দাম চড়া। গরুর বাজারটা খুব একটা মনযোগ্য পাইনি বাবা। দুইটা বেশি লস, তবে এখন দেখা যাচ্ছে যে আশা করতেছে বাজার একটু ভালো পাবো আর কি। জমে উঠতে শুরু করেছে দেশের সীমান্তবর্তী হাটগুলো। আমদানি কম থাকার কথা অস্বীকার কাস্টমস কর্তৃপক্ষের। গত বছর একই সময়ে যে জায়গায় 21,147টি পশু আসছিল, এই বছর আসছে হচ্ছে 18,823টি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রামিম হাসান এবং আমি আসাদ আজিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। টাঙ্গাইলের ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 3। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে ভিড়। গরমেও ভাটা পড়া নিয়ে উৎসাহে নানা অব্যবস্থাপনার অভিযোগ। চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইউজিসি ভবনে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে কর্মকর্তা সহ আটক 3। এবং সৌদি আরবে একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলায় 2 বাংলাদেশি নিহত। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও আজ বিকেল থেকেই রাজধানীর গাবতলীতে বসে গেছে কোরবানির পশুর হাট। তবে ঢাকার সবগুলো প্রবেশ মুখ দিয়ে পশুবাহী গাড়ি ঢুকতে নানা বিধিনিষেধ থাকায় এখনো পরিপূর্ণ হয়নি হাটগুলো। তারপরও ছুটির দিন হয় দুপুরের পর থেকেই হাটে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা। কোরবানির ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই শেষ হয়েছে রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি পর্ব। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক বেচা বিক্রি শুরুর। পূর্ব ঘোষণা অনুযায়ী হাট বসার কথা ছিল শনিবার, কিন্তু ঝক্কি এড়াতে গত বৃহস্পতিবার থেকেই কিছু পয়েন্ট দিয়ে কোরবানির পশুবাহী গাড়ি আসতে থাকে রাজধানীতে। বিশেষ করে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া পাবনা এলাকা থেকে আসা গাড়িগুলো ভিড়ে গাবতলীর পশুর হাটে। শুক্রবার সকাল থেকে শুরু হয় জায়গা নেয়ার পালা। কুষ্টিয়া বটতলা, ওখান থেকে আমরা নিয়ে আসছি। রাস্তা কোনো সমস্যা নাই, খুব একদম ক্লিয়ার। দুইটা বেশি লস, তবে এখন দেখা যাচ্ছে যে আশা করতেছে বাজার একটু ভালো পাবো আর। এক গাড়ি 13 গরু ছিল, 3টা গরু বাবা বেঁচেছে, আরো এখনো সব রয়েছে। বাজারটা খুব একটা মনযোগ্য পাইনি বাবা, কিন্তু আশা করতেছি বেশি ব্যস্ত, তাই হচ্ছে দাঁড়া আছে। ছুটির দিনে গরু আসার খবর পেয়ে দুপুরের পর থেকেই হাটে আসতে শুরু করেন ক্রেতারা। তবে কেনার চেয়ে তাদের দাম যাচাইয়েই বেশি ব্যস্ত দেখা গেছে। গত বছর তুলনায় এবছর মানে একটু বেশি রাখতেছে আমার কাছে। কারণটা হচ্ছে কি, শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ানদের গরু ছাড়বে না। বাংলাদেশে যে সমস্ত গরু আছে এতে তেমন একটা এই ব্যাপারীরা আছে গরু ছাড়ছে না, কম দামে ছাড়ছে না দামের জন্য। আমরা কিনবো আরো 2-3 দিন পরে কিনবো, দেখতে আসছি দেখি আপনার আমাদের চয়েস হইলে করে। এদিকে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটের গোটা এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। গাবতলী গরুহাটে আমাদের ব্যাপক প্রচারণা সহ আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনার আউটার দিয়ে এবং ওয়াচ টাওয়ার দিয়ে এটা আমাদের আছে এবং সার্বক্ষণিক মনিটরিং এর ভিতরে আমরা রেখেছি। আমরা অজ্ঞান পার্টি মলম পার্টি যারা আছে এদেরকে আমরা ব্যাপকভাবে অভিযান করে ধরপাকড় শুরু করেছি। ইতিমধ্যে অনেক পার্টি আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। রাজধানীতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 22টি পয়েন্টে পশুর হাট বসছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলো। বিশেষ করে সীমান্তবর্তী হাটগুলোতে গরুর আমদানি চোখে পড়ার মতো। তবে গতবারের চেয়ে এবছর বিক্রেতারা দাম অনেক বেশি চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। এতে আমদানি থাকলেও চাহিদা অনুযায়ী কেনাবেচা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারত থেকে দেশে আসা গরু মহিষের বড় একটি অংশ আসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে। আর দেশের কোরবানি পশুর চাহিদার বড় একটি অংশ সরবরাহ হয় এই জেলা থেকে।
চলতি মাসের 25 তারিখ মুসলিম বিশ্বের ধর্মীয় এই বড় উৎসবকে সামনে রেখে জমে উঠেছে জেলার পশু হাটগুলো। তবে আমদানি ভালো থাকলেও চাহিদা অনুযায়ী বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। দাম বেশি গরুর তো ওই কারণে কেউ কিনছে না। গরুর নামছে ঠিকই, কিন্তু আপনার একটু যে দাম বেশি, তারপর কিনা বেচা কম হয়েছে তো। এদিকে গতবারের চেয়ে এবছর দাম অনেকটা বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী গরু কিনতে পারছেন না বলে জানিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা। অনেক দাম, গরু বলতে কি 20,000 টাকা মনের উপরে পড়ে যায় আমাদের হাতে। একটা পার পিস গরুর পিছনে 15-20 টাকার বেশি। গত বছর এই সময় দাম গেছে মোটামুটি 11,000-11,500 টাকা মূল, এবার মোটামুটি 17 থেকে 18,000 টাকা মূল। আর সীমান্ত দিয়ে গরু না আসার কারণেই দাম বেশি বলে মনে করছেন এই হাট ইজারাদার। অন্য বছরের তুলনাতে পরিস্থিতি ভালো না, খারাপ। ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ হয়ে গেছে, এই জন্য হাটে মাল কমে গেছে। তবে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ রয়েছে ব্যবসায়ীরা এমন দাবি করলেও কাস্টমসের পরিসংখ্যান বলছে বন্ধ নেই গরু আমদানি। গত বছর একই সময়ে যে জায়গায় 21,147টি পশু আসছিল, এই বছর আসছে হচ্ছে 18,823টি। কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারত থেকে দেশে আসা গরুর পরিমাণ ছিল 6,505টি, যা গত বছরের জুলাই মাসের চেয়ে 3,360টি বেশি। আর আগস্ট মাসে গরু আমদানি হয়েছে 6,848টি, যা গত বছরের আগস্ট মাসের চেয়ে 3,054টি বেশি। এছাড়া চলতি মাসের 14 দিনে গরু আমদানি হয়েছে 5,470টি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। গত 3 দিনের তুলনায় আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল বেশি। শিশু, তরুণ, বয়োবৃদ্ধ সকলেই এসেছিলেন টিকিটের জন্য। আজ ভিড়ের সাথে যোগ হয় প্রচন্ড গরম, তাই বলে উৎসাহ আগ্রহে বিন্দু মাত্র ভাটা পড়েনি। সকাল 9টায় খোলা হয় কাউন্টার, দেয়া হয় 23 সেপ্টেম্বরের টিকিট। অনেকে পেয়েছেন, আবার অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রার দিন দেওয়া হবে স্ট্যান্ডিং টিকিট। চাই একটি টিকিট, অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, কেননা যেতে হবে বাড়ি। শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং সরকারি ছুটি 24 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কারণে 23 সেপ্টেম্বরের টিকিট বিক্রির দিনে কমলাপুরে হাজারো মানুষ। কেউ এসেছেন ভোরে, কেউ বা মধ্যরাতে, আবার কেউ বা আগের দিন বিকেলে। আর এদিন প্রচন্ড গরম পড়ায় হাঁসফাঁসে টিকিট প্রত্যাশী যাত্রীরা। সিরিয়ালই পাই না, কোন সিরিয়ালে দাঁড়াবো? আমার প্রায় আধা ঘন্টা লাগছে সিরিয়াল খুঁজতে। 7টায় ওপেন করা হতো তাহলে সবারই সুবিধা হতো। এখানে দেখা গিয়েছে গতকাল থেকে অনেকে অপেক্ষা করছে। রাত 8টার দিকে এখানে এসে দাঁড়াইছি, এখন পর্যন্ত আমরা এই অবস্থায়। এখন সামনে আরো অনেক আছে, মহিলারা আছে, এবং আমরা টিকিট পাবো কিনা সন্দেহ। টিকিট কাটা দূরের কথা, মানে যান শেষ হয়ে যাচ্ছে এক কথায়। 9টার পরিবর্তে 2 ঘন্টা আগে যেন টিকিট অগ্রিম দেওয়া হয়। শুরু গরম, এখানে ফ্যান না হইলে খুবই অসুবিধা। আমাদের কাউন্টার 2টা দরকার ছিল। অবশেষে ঘাম ঝরিয়ে যারা টিকিট পেয়েছেন, খুশির অন্ত ছিল না তাদের। টিকিট হাতে পেয়ে গেছি, এখন বাসায় যাব। এবারে যেদিন যাত্রা তারিখ আমরা সবাইকে নিয়ে বাড়িতে যাব, ঈদ করব, অনেক আনন্দ হবে। টিকিটটা পেয়ে অনেক ভালো লাগছে, বাড়িতে বাবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো, এটাই আনন্দ লাগছে। এত কষ্ট করে অপেক্ষা শিকড়ের টান, সবার সাথে একসাথে ঈদ করা, এটাই উদ্দেশ্য। টিকিটের সীমাবদ্ধতা স্বীকার করে কর্তৃপক্ষ জানালেন, যাত্রার দিন স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে যাত্রীদের। যতক্ষণ টিকিট আছে ততক্ষণ আমরা টিকিট দিচ্ছি। আমরা হয়তো অনেক যাত্রীকে শেষের দিকে যারা আসছে হয়তো টিকিট দিতে পারছি না বা পারবো না, তাদেরকে এশিওর করতেছি তারা যেদিন যাবে দরকার হলে তারা যেন স্ট্যান্ডিং টিকিট পায়, সেই ব্যবস্থা আমরা করব। শুক্রবার দেয়া হলো 14,633টি টিকিট, আর শনিবার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন দেয়া হবে 24 সেপ্টেম্বরের টিকিট। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আগামীকাল দেয়া হবে 24 সেপ্টেম্বরের রেলের আগাম টিকিট। তবে টিকিট নেয়ার জন্য সন্ধ্যা থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, বলছিলেন গত 15 তারিখ থেকে কিন্তু ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় এবং আজ কিন্তু শেষ দিনের, অর্থাৎ ঈদের আগের দিনের, অর্থাৎ 24 তারিখের ঈদের অগ্রিম টিকিট আগামীকালকে দেওয়া হবে। এবং এই আগামীকালকে ঈদের অগ্রিম টিকিট নেওয়ার জন্য কিন্তু আজকে রাত থেকে কিন্তু এখানে মানুষজন ভিড় করতে শুরু করেছেন কমলাপুর রেল স্টেশনে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েক হাজার মানুষ বলা যায় এই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে জড়ো হয়েছেন। এবং আগামীকালকে টিকিটের জন্য কিন্তু মানুষজন যারা এসে জড়ো হয়েছেন তারা বিভিন্নভাবে সময় পাস করছেন। অনেকে আছেন যারা কিনা কার্ড খেলে, আবার অনেকে লুডো
খেলে, আবার কেউ আছেন ঘুমিয়ে সময় পার করছেন। এবং এই দীর্ঘ সময়ে যারা কিনা আগামীকাল সকাল 9টায় টিকিট দেওয়া শুরু হবে, এই আগামীকাল সকাল 9টা পর্যন্ত সময়টি কিভাবে পার করবেন সেই সময় পার করার জন্য কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে তারা এই সময়টি পার করার উপলক্ষ খুঁজে নিচ্ছেন। তো আসাদ, আপনি যেমনটি আমরা আগের প্যাকেজটি তো দেখলাম যে একটি টিকিটের জন্য কিন্তু যে যুদ্ধটি আসলে শুরু হয়, সেই যুদ্ধের যাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত থেকেই শুরু হয়েছে ইতোমধ্যেই, এবং আগামীকালই কিন্তু শেষ দিনের টিকিট অর্থাৎ 24 তারিখের ঈদের আগের দিনের টিকিটটি দেওয়া হবে। তো আসাদ, যেমনটি আপনি বলছিলেন যে প্রত্যেকটি যাত্রীকে কিন্তু মোট 4টি টিকিট দেওয়া হয় এবং এই 4টি টিকিট কিন্তু দেওয়া হচ্ছে সেই 15 তারিখ থেকে। 15 তারিখ দেওয়া হয়েছিল 20 তারিখের টিকিট, এরপর 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত ট্রেনের যে শেষ টিকিটটি দেওয়া হবে। এবং মূলত যে কারণে আসলে টিকিটের জন্য এতটি আকুতি মানুষের, সেটি হচ্ছে আজকেই আমি উত্তরাঞ্চল থেকে ঘুরে আসলাম, তো রাস্তার যে অবস্থা এবং রাজপথের যে যানজট সেগুলো থেকে নিরাপদে একটু যাত্রার জন্য কিন্তু মানুষ ট্রেনের এই টিকিটের জন্য আসলে এতটা ভিড় করে থাকেন। তাছাড়া আপনি যেমনটি দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু কমলাপুরের যে প্ল্যাটফর্মটি আছে, মূলত টিকিট কাউন্টারের যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে কিন্তু লোকারণ্য হয়ে উঠেছে এখনই, এবং এখনও কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টা বাকি আছে এখনো টিকিট দিতে। তো এই সময়ের মধ্যে কিন্তু পুরো এলাকা কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে লোকারণ্য হয়ে আছে। এবং আমরা যেটা দেখেছি যে এর মধ্যে কিন্তু একজনকে আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ হয়ে পড়েছেন, যিনি কিনা টিকিট কাটতে এসেছিলেন এবং তাকে বেশ কয়েকজন মিলে শুশ্রূষা করছেন। তো সবকিছু মিলিয়ে পুরো প্ল্যাটফর্ম এবং স্টেশন জুড়ে কিন্তু একটা ট্রেনের টিকিটের জন্য যে হাহাকার কিংবা উত্তেজনা সেটি আসলে দেখা যাচ্ছে। তো আসাদ, প্রতি ঈদে এই অবস্থাটি দেখা যায় যে একটা টিকিটের জন্য প্রত্যেকটা সময় এরকম যাত্রীদের আকুতি দেখা যায়। তো আসলে আগামীকাল সকালে এই টিকিটটি তারা পাবেন কিনা এই নিশ্চয়তাটুকু কিন্তু তাদের নেই। তো সবকিছু মিলিয়ে যেমনটি দেখতে পাচ্ছেন যে এই ভদ্রলোক কিন্তু টিকিটের জন্য এসেছিলেন, এবং আমরা একটু কথা বলে জানবো আসলে তিনি কিভাবে এখানে অসুস্থ হয়ে পড়লেন। আচ্ছা, উনি আসলে কিভাবে কি হলো? এটা আপনার ভালোভাবে চাপ খায় সেরে আপনার বুকের মধ্যে সমস্যা হয়েছে, এর জন্য হার্ট স্ট্রোক করছে। আচ্ছা, যেমনটি বলছিলেন যে তিনি আসলে টিকিট কাটার জন্য এখানে এসেছিলেন এবং অপেক্ষা করছিলেন, অপেক্ষার এক পর্যায়ে আসলে প্রচন্ড গরমে তিনি আসলে হিট স্ট্রোকে আক্রান্ত হন এবং অসুস্থ হয়ে পড়েন। তো এরকম ভাবে কিন্তু যাত্রীরা এখানে অপেক্ষা করছেন এবং আগামীকাল সকাল 9টায় যখন টিকিট দেওয়া শুরু হবে তখন থেকে তারা আসলে টিকিটটি কাটা শুরু করবেন। আসাদ, সহকর্মী জাফর সাদিক জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট কেনার জন্য ভিড় করেছেন হাজারো মানুষ, সেই খবরে তিনি আমাদেরকে জানাচ্ছেন। চলে যাচ্ছে পরের সংবাদে। সারাদিন প্রচন্ড তাপদাহে দুর্ভোগে পড়েন দেশবাসী। সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়াই যেন দায় হয়ে পড়ে, আর সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় শ্রমজীবী মানুষকে। দিনে রাতে তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় বাড়ছে গরম, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এই সময়টাতে একটু সাবধানে চলাফেরা করার পাশাপাশি বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। শিউলি ফুটার গন্ধ ভরিয়ে, ভোরের ঘাসের শিশির ছড়িয়ে, বদলে যাওয়া মেঘে শরতের আগমনী গানের সময় এটা। তবে প্রকৃতি শরতের শুভ্রতা এমন তাপদাহে ভরিয়ে দিয়েছে, যেন নগরে নেমে এসেছে অস্বস্তি আর ক্লান্তি। প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হন তাদের যেন কষ্টের সীমা ছিল না। শ্রমজীবী মানুষের দুর্ভোগ যেন আরো চরমে। তাপ ছুটতেছে, তার মধ্যে রিক্সা চালান যাইতেছে না, ঘুরা বিরান যাচ্ছে না, এরকমই হইতেছে। মনে হয় রিক্সা আজকে মনে হয় বাইক হবে মন চায়, মানে যে কোনো জায়গায় একটু ঠান্ডা বসলে পাইলে বসে থাকতে মনে। গরমের কারণে মানে বাসা থেকে বাইরানো যায় না, এর জন্য আজকে ছাতা নিয়ে বাইর হয়েছে। এই অবস্থা আরো দুদিন চলতে পারে জানিয়েছেন আবহাওয়া অফিস। আমাদের দেশে বেশিরভাগ স্টেশনে রাত আর দিনের তাপমাত্রার 10 ডিগ্রি পার্থক্য হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে 4-5 ডিগ্রির ভিতর বিদ্যমান, এরপর নর্মালের উপরে তাপমাত্রা, যেটা একটা অসহনীয় অবস্থা আর কি। তো সাগরে এরকম ডিস্টারবেন্স যখন থাকে তখন ল্যান্ডের টেম্পারেচারটা এরকমই হয়। তো এটা আমরা আশা করছি কমা আরম্ভ করবে 20 তারিখ রাতের থেকে একটু কমে যাবে। এদিকে খাবার ও পানি গ্রহণে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে পরামর্শ দিলেন চিকিৎসক। আমাদের খাবারের মধ্যে তরল জাতীয় পদার্থ, বিশেষ করে পানিটা যেন যথেষ্ট পরিমাণ আমরা পান করে থাকি। মোদ্দা কথা হচ্ছে যে এটা দেখতে হবে খাবার আগে, খাবারটুকুও যেন নিরাপদ থাকে। এই গরমে রোদের মধ্যে সরাসরি চলাফেরাটা যতটুকু সম্ভব কম করাটাই বাঞ্ছনীয়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীতে নারীদের জন্য নির্ধারিত পাবলিক টয়লেটের অধিকাংশই ব্যবহার অনুপযোগী। দুর্ভোগে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানের আহ্বান ভুক্তভোগীদের।
টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরও 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি পুলিশ। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তাদের উপরও লাঠিচার্জ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এতে 6 জন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফারুক নামে একজনের মৃত্যু হয়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শামীম নামের আরেকজন। এছাড়া গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান শ্যামল চন্দ্র দাস। অবৈধভাবে গুলি চালাচ্ছে আমাদের সাথে সামনে, আমরা কোনোভাবে পারতেছি না। একজন আহত আছে, হাসপাতালে ছিল, এখন আছে। মিছিল বের করি, পুলিশ আইসা আমাদের উপর পুলিশ আমাকে হুমকি দিছে। হুমকি দেওয়ার পর আমরা বাড়িতে গেছি, বাড়িতে আমাকে গুলি করছি শামীম ভাইকে। পথচারী যারা ছিল তাদেরও মারছে, আর যারা মিছিল করছে তাদেরও মারছে। এই দেখেন আমারও মারছে। এই যে তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। গত 15 সেপ্টেম্বরের ধর্ষণের ওই ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সময় সংবাদ, টাঙ্গাইল। অনুষ্ঠিত হলো চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। তবে কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেন, পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়ায় মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। এদিকে মেডিকেল সহ ভর্তি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং হলে থাকা পরীক্ষার্থীদের ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সহকারী পরিচালক সহ 3 জনকে আটক করেছে র্যাব। এবার সারা দেশের সবগুলো সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের 10,090টি আসনের জন্য ভর্তি যুদ্ধে নেমেছেন 84,784 জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 23 জন। সকাল 10টা থেকে 1 ঘন্টার পরীক্ষা শেষে বেশিরভাগ শিক্ষার্থী কেন্দ্র থেকে বেরিয়েছেন ফুরফুরে মেজাজে। সহজ প্রশ্নপত্র দিচ্ছে স্বপ্ন পূরণের হাতছানি। অনেক ইজি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমি মেডিকেলে চান্স পাবো বলে আশা করি। চেষ্টা করছি সব দাগানোর, তো মোটামুটি ভালোই হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়ায় এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। আমি কোচিং সেন্টার কদিন আগে থেকে বন্ধ করে দিয়েছি, আমার নির্দেশ বন্ধ হয়ে গেছে। এবং তার মধ্যেও কয়েকজন জালিয়াতি করার চেষ্টা করেছিল, ভুয়া প্রস্তুত তৈরি করার চেষ্টা করেছিল, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্রের সমাধানে ব্যস্ত, ঠিক সে সময় আগারগাঁওয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনের 2য় তলায় চলছিল র্যাবের অভিযান। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও চীন থেকে আনা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে হলে থাকা পরীক্ষার্থীদের উত্তর সরবরাহের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ সহ 3 জনকে হাতে নাতে ধরে র্যাব। স্বল্প সময় এই টোটাল কোশ্চেনটাকে সলভ করে যে আমরা ওমর সিরাজ যে সহকারী পরিচালক তার কাছে এটা প্রেরণ করে এবং সে পরবর্তীতে যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলি তাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা হলে থাকে তার কাছে তারা প্রেরণ করে। এবং যতদূর আমরা জানতে পেরেছি এই ইলেকট্রনিক ডিভাইসগুলি আসলে আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রে একটু দুষ্কর, কারণ হচ্ছে এই ইকুইপমেন্টগুলি খুবই ছোট এবং এটা হচ্ছিল মোবাইলের মতনও না, এটা একটা মাস্টার কার্ড টাইপ, যেটা হচ্ছে পকেটের মধ্যে রাখলে আসলে বোঝা সম্ভব নয় যে এটা কোন ইকুইপমেন্ট এখানে আছে। র্যাব বলছে এর আগে অসংখ্যবার একই অপরাধ করেছে এই চক্র। এদের সঙ্গে জড়িত বাকিদেরও ধরা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে এই ঘটনায় আটক ইউজিসির কর্মকর্তা ওমর সিরাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 2-4 জন অছাত্রের কারণে গোটা ছাত্রলীগ কলুষিত হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা চলছে। আজকে 2-4 জন ছেলের জন্য গোটা ছাত্র সমাজ কিছুতেই দোষী হতে পারে না। ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করার যে অপচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা হচ্ছে, পাশাপাশি তারা জিজ্ঞাসামূলক জঙ্গিবাদ সৃষ্টি করছে।
এবং জঙ্গিবাদের মাধ্যমে আজকে তারা প্রতিহিংসা পরায়ণতার সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে। তাই আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। সৌদি আরবের একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলার ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। নিহত 2 বাংলাদেশি হলেন টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। এ বিষয়ে ওই হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ইশতিয়াক হোসেন মিল্টন আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। সকাল অ্যারাউন্ড 7 কয়েক মিনিটের ব্যবধানে 4টা মর্টার অ্যাটাক হয়েছে। গত কয়েকদিন যাবত চলছেই, কারণ বর্ডারের কাছাকাছি তো এখন ওই হুতিরা মেইনলি ইয়েমেনি ওটা করতেছে। আমাদের হাসপাতালে দুজন ক্লিনার মারা গেছে। একজনের নাম হলো বাতেন মিয়া, বাবার নাম মোহন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। আরেকজন হলো নুরুল হক, টাঙ্গাইল জেলা। এই 2 জন মানে স্পট ডেড। হাসপাতালে প্রায় আরো 12 জনের মতো আছে বাংলাদেশি ইনজিউর্ড অবস্থাতে আছে। এর মধ্যে এখানে লোকাল হাসপাতালে চিকিৎসা পাচ্ছে ম্যাক্সিমাম, আর 2-1 জনের টার্সিয়ারি সেন্টারে পাঠানো হয়েছে। আমাদের হাসপাতালে বাঙালি যারা কর্মচারী আছে প্রায় 100 জনের মতো আছে, বাঙালি মহিলা এবং পুরুষ মিলে। এরা সবাই কাজ বন্ধ করে সবাই মানে এখন ভয়ে আছে সবাই, এবং এই সৌদি আরব মানে এরা থাকতে যাচ্ছে না এখানে, মানে নিরাপত্তাহীনতা ভুগতেছে। বাংলাদেশের অ্যাম্বাসেডর মিস্টার গোলাম মুর্শিদ সাহেব, আমি ওনাদের বলছি আজকে রাত্রের মধ্যে এমবাসি থেকে লেবার ডিপার্টমেন্টের লোক পাঠানোর জন্য এখানে, কারণ এখানে বাংলাদেশি কর্মচারীরা কেউ এখানে থাকতে যাচ্ছে না। এই ব্যাপারে এটা একটা বিগ ইস্যু। রাজধানীতে নারীদের জন্য নির্ধারিত স্বল্প সংখ্যক পাবলিক টয়লেট এখন ব্যবহারের অনুপযোগী। অতিরিক্ত টাকা, পুরুষদের অবাধ প্রবেশ সহ নানা অনিয়মে গণশৌচাগার ব্যবহারের চরম ভোগান্তি পোহাচ্ছেন নারীরা। তাই পাবলিক টয়লেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। শিগগিরই নারীদের জন্য উপযোগী আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাসও এসেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রাজধানীর পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিক রাজ দেখুন শেষ পর্ব। গাবতলীতে নারীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে 5 ঘন্টার পর্যবেক্ষণে দেখা মেলেনি একজনও নারীর। তবে প্রায়ই চোখে পড়েছে পুরুষের উপস্থিতি। মাত্র 3 বা 5 টাকায় পুরুষরা গণশৌচাগার ব্যবহার করতে পারলেও 10 টাকার নিচে কোনো প্রয়োজনই সারতে পারেন না নারীরা। আবার নিয়ম থাকা সত্ত্বেও একজন করে নারী অ্যাটেন্ডেন্ট না থাকায় টয়লেট ব্যবহারে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের। 10 টাকা করে নিলে আমরা অত দূর যাইতে পারি না, এটা আমাদের জন্য কষ্ট। মেয়েদের পাবলিক টয়লেটে দেখি সবসময় ছেলেরাই ব্যবহার করে, এটাতে আমাদের খুব অস্বস্তি লাগে, বিরক্তিও লাগে, এবং এটা সমাধানে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা দেখি না। আমরা যেখানে সেখানে যেতে পারি না, মসজিদেও কোনো ব্যবস্থা নেই যে মেয়েরা আলাদা করে যাবে, এবং যাওয়াটাও একটু আমাদের কাছে কেমন দেখা যায়। ঢাকার রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন গড়ে 25 লাখ নারী। আর এই বিপুল সংখ্যার বিপরীতে নারীদের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মোটেই 8টি। ফলে রাস্তায় অবস্থান করার সময় টয়লেট ব্যবহারের মতো সাধারণ নাগরিক সুবিধা পেতে চরম ভোগান্তিতে পড়তে হয় নারীদের। টয়লেটে আসলে দেখলাম মহিলাদের নেই, কিন্তু পুরুষ টয়লেট আছে, লেখা আছে, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় পুরুষদের টয়লেটে যেতে হয়। পুরুষদের টয়লেট বেশি, মেয়েদের টয়লেট কম, তার জন্য অনেক সমস্যা হয়ে যায়। এই বাস্তবতায় নারীদের কাছ থেকে কম সেবা মূল্য নেয়ার পাশাপাশি টয়লেটের সংখ্যা বাড়ানোর জোর তাগিদ এই পরিবেশবিদের। বাথরুম না করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, আবার অপরিচ্ছন্ন জায়গাতে বাথরুম করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। পাবলিক টয়লেটটা একই জায়গায় না করে একই স্থানের দুটো কর্নারে করলেও কিন্তু হয়, তাহলে নারী অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নারীর টয়লেটটা পুরুষ কর্তৃক ব্যবহারের টেন্ডেন্সিটা কমে যাবে। শিগগিরই একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারীদের জন্য বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাস ঢাকা উত্তরের এই কর্মকর্তার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুব দ্রুতই এটি করে ফেলব এবং ওয়াটার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও আমরা এ বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি এবং তারা করবেন এবং তারা ডিজাইন আমাদের দিয়েছেন, আমরা সেটিকে অনুমোদন দিয়েছি। অনেক ক্ষেত্রে বাইরে নির্দেশনা থাকার পরেও বিভিন্ন অজুহাতে নারীদের টয়লেট ব্যবহার করেন পুরুষরা। এমন অভ্যাস বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকেও জোর দিলেন সচেতন নারীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের পেশোয়ারে বিমান বাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলার নিহত সংখ্যা বেড়ে 42 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 13 জন সেনা সদস্য, 16 জন বেসামরিক নাগরিক ও 13 জন জঙ্গি। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান টিটিপি। শুক্রবার পেশোয়ারের বাদাবের এলাকায় ইনকিলাব রোডের কাছে সেনা ক্যাম্পে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে ক্যাম্পের ভেতরে মসজিদে অবস্থান করা 16 মুসল্লি নিহত ও 22 জন আহত হন বলে জানায় জি নিউজ।
এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 13 জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, গোলাগুলিতে সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। আহতদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নাসির হোসেনের অলরাউন্ড পারফরমেন্সে ভারত এ দলকে 65 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এ দল। এ জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল সফরকারীরা। ভারতের মাটিতে এমন জয় প্রমাণ করে দেশের পর বিদেশের মাটিতেও বাংলাদেশ দল অনেক পরিণত। সময় সংবাদকে টেলিফোনে এমনটাই জানিয়েছেন এ দলের ম্যানেজার ফারুক আহমেদ। আজকে খুব ভালো একটা ম্যাচ ছিল, বিকজ আমরা ম্যাচ খুব বলবো না খুব ভালো কম্পিটিশন হয়েছে ম্যাচটাতে। আমরা খুব বাজেভাবে হেরেছি বলবো আর কি। বাট তারপরে যে কামব্যাক করা বা আজকে 70 রানে 5 উইকেট যাওয়ার পরে আমরা যে খেলা খেলেছি, এটা আসলে সত্যি বলার মতো। আর রুবেল আর নাসির যে পারফরমেন্স করেছে, এটা আনবিলিভেবল আর কি। রুবেল তো 4 উইকেট, নাসির 5 উইকেট রানে 100। এই টিম গেমে এত ভালো পারফরমেন্স এরকম কিন্তু সচরাচর দেখা যায় না আর কি। নাসির তো সবসময় অলওয়েজ এ গুড প্লেয়ার। আই থট দ্যাট ইজ বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো খেলেছে। ও ম্যাচ অনেক ম্যাচ ফিনিশও করেছে, আমরা জানি। আমরা ফিনিশার বলতাম ওকে। যাই হোক, মাঝখানে হয়তো বাংলাদেশ টিম হয়তো টপারে এত ভালো খেলেছে, ওকে সুযোগ পায়নি। বা আজকে কিন্তু প্রুভ করেছে যে প্রেশারে কতটা ভালো খেলতে পারে এবং ম্যাচ জিতাতে কতটা ম্যাচ ইনিং সে থাকতে পারে, এটা আজকে প্রুভ করেছে সে। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদ এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 3। কাল থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির হাট। গরু আসতে শুরু করেছে গাবতলী হাটে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বিপরীতমুখী প্রতিক্রিয়া। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে ভিড়, গরমেও ভাটা পড়েনি উৎসাহে, নানা অব্যবস্থাপনার অভিযোগ। চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইউজিসি ভবনে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে কর্মকর্তা সহ আটক 3। এবং সৌদি আরবে একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত হয়েছেন আরও অন্তত 12 জন। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সবাই।